This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন TV9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে .10:31। এই মুহূর্তে দুটো বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। একবার বিগলে চট করে দেখি এই মুহূর্তের বড় খবর। এখনো পর্যন্ত দিনের বড় খবর এই দুটোই। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের নিরাপত্তা নিয়ে বৈঠক, নিঃসন্দেহে বড় খবর। নিরাপত্তা বাড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রী এবং অভিষেকের। কেন, কিসের পরিপ্রেক্ষিতে, আসবে একে একে। দ্বিতীয় খবর, গোটা দেশের বড় খবর। 2016 এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিলের নির্দেশ হাইকোর্টের। 25,753 জনের নিয়োগ প্যানেল বাতিল করল আদালত। এরপরে কোন কোন রাস্তা খোলা আছে, দিনভর কোন কোন তরজা আমরা দেখাবো একে একে। যাই এই মুহূর্তের বড় খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বৈঠক। নিরাপত্তা বাড়ানো হচ্ছে মমতা অভিষেকের। শুধু নিরাপত্তাই নয়, ভোটের আগে রাজনৈতিক জনসভাগুলোতেও বাড়তি নিরাপত্তা। কিন্তু কেন এই সিদ্ধান্ত? দীক্ষা ভুঁই আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। দীক্ষা, দেখো, কলকাতা পুলিশ আজকে সাংবাদিক সম্মেলন করে বলেন যে রাজারাম রেগে নামে 26/11 যে মূল চক্রী ছিলেন মুম্বাই হানার হেডলি, তার সহযোগী ছিলেন সেই রাজারাম রেগি করে গিয়েছেন অভিষেক ব্যানার্জির বাড়িতে এবং তার অফিসে। এবং তারপরে অভিষেক ব্যানার্জির যে পিএ, তিনি একটি সেক্সুয়াল সরণি থানায় কমপ্লেন করেন এবং তার ভিত্তিতে রাজারাম রেগেকে গ্রেফতার করা হয়েছে আজকে মুম্বাই থেকে এবং তাকে আজকে আদালতেও তোলা হয়েছে। এই যে রাজারাম রেগে, তিনি কেন রেগি করেছেন, তাহলে কি বড় কোনো নাশকতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো বড় নাশকতার ছক কষছিলেন বা ষড়যন্ত্র করছিলেন? এই প্রশ্ন যখন তুলে দিয়েছে, তখনই রাজ্যের যিনি ডিরেক্টর সিকিউরিটি রয়েছেন, যিনি কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা ভিভিআইপিদের সমস্ত নিরাপত্তা বিষয় দেখভাল করেন, তিনি সমস্ত এসপি, জেলা এসপি এবং পুলিশ কমিশনারের সিপিদের সাথে বৈঠক করেন। তার কারণ এখন ভোটের মুখে রাজনৈতিক একাধিক সভা রয়েছে দুজনকার, এবং দুজনেই কিন্তু জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান। ফলে প্রত্যেকটা সভার ক্ষেত্রে ফ্রিস্কিং থেকে শুরু করে চেকিং সমস্ত কিছু যেন ভালোভাবে হয়, কোথাও কোনো খামতি না থাকে, বহুদল থেকে যাতে নজরদারি থাকে, ইন্টেলিজেন্স বাড়ানোর কথা বলা হয়েছে এবং কোনোভাবে কোনো ঢিলেমি যাতে না হয় তার কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। কারণ এর আগে মুখ্যমন্ত্রীর বাড়িতে আমরা দেখেছি অনেকে ঢুকে যাওয়ার চেষ্টা করেছে, দুবারে ঢুকে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এবারে যেটা হয়েছে সেটা বলা হচ্ছে 26। বেশ, নজর থাকবে দীক্ষা, নজর থাকবে, নজর রাখো। মুম্বাই হামলা ষড়যন্ত্রকারীর নিশানায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে কলকাতা পুলিশ। মুম্বাই থেকে অভিযুক্ত রাজারাম রেগেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। কলকাতা আনা হয় ঠিক কি উদ্দেশ্যে রাজারাম কলকাতা এসেছিল, ভিডিওগ্রাফি করে তা তদন্ত শুরু করছে পুলিশ। তৃণমূলের নম্বর 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জঙ্গিদের টার্গেট? মুম্বাই থেকে রাজারাম রেগে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সেই প্রশ্নই তুলে দিল কলকাতা পুলিশ। লালবাজারে কর্তাদের অভিযোগ, 18 এপ্রিল রাজারাম দক্ষিণ কলকাতার একটি হোটেলে উঠেছিলেন। সেখান থেকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন নাম্বার জোগাড়ের পাশাপাশি তার বাড়ি এবং অফিস চত্বরে রেকি করেছিলেন। এই বিষয় নিয়ে আমাদের শেক্সপিয়ার থানাতে একটা কেস করা হয়েছে। কোনো স্যাবোটাজের কোনো কিছু ব্যাপার আছে বা কোনো প্যারালাল কিছু, যেরকম মুম্বাইতে হয়েছে সেরকম কোনো প্যারালাল কোনো কিছু মোটিভ রয়েছে, সেসব বিষয়ে আমাদেরকে খতিয়ে দেখতে হবে। কলকাতা পুলিশের দাবি, রেগে 26/11 মুম্বাই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী। 26/11 মুম্বাই টেরর অ্যাটাক যখন হয়েছিল, ডেভিড হেডলি যখন ইন্ডিয়াতে এসেছিল, এলইটি যে অপারেটিভ মেন কনস্পিরেটর যে ছিল, ও মুম্বাইতে যখন আসে, হি মেক্স কন্ট্যাক্ট উইথ নাম্বার অফ পিপল, তার মধ্যে একটা নাম ছিল রাজারাম রেগে। রেগের তথ্য সামনে আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা হচ্ছে। আদেশ সুপারি নিয়ে রাজারাম রেগে এলো, রাজারাম রেগেকে কারা অভিষেকের বিরুদ্ধে ব্যবহার করলো, অবিলম্বে যথাযথ তদন্তের মধ্যে দিয়ে এদের মুখোশ খুলতে হবে। যদিও এই ঘটনা নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। আক্রান্তের কাঠ খেলা শুরু করেছে দিদি আর খোকাবাবু। দিদির বাজার খারাপ হচ্ছে, খোকাবাবুর বাজার খারাপ হচ্ছে, হালে পানি পাচ্ছে না, তাই দিদির চোখে এখন নানা রকমের মায়ার কান্না দেখতে পাবে মানুষ। এটা পলিটিক্যালি গিমিক। ও যতগুলো ওর এগেনস্টে মামলা আছে, সবই আছে, তাকে ধামাচাপা দেওয়ার জন্য
ওকে জঙ্গি ওর উপরে কি কেন যাবে? রাজারাম রেগের 29 এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাংশাল কোর্ট। তার আসল উদ্দেশ্য কি ছিল তা খতিয়ে দেখতে চাইছেন লালবাজারের কর্তারা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে ভোটের মধ্যেই বড় ধাক্কা রাজ্যের। দুর্নীতির দায়ে 2016 SSC প্যানেল বাতিল করে দিল হাইকোর্ট। 25,753 জনের চাকরিতে লাল কালি। 4 সপ্তাহের মধ্যে ফেরাতে হবে বেতন, সঙ্গে দিতে হবে 12% হারে সুদ। SSC মামলায় তদন্ত চালিয়ে যাবে CBI। রাজ্য মন্ত্রিসভার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্তে CBI তদন্ত হবে। প্রয়োজনে যে কাউকে হেফাজতে নিতে পারবেন তারা। চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর, সুপ্রিম কোর্টে যাচ্ছে SSC। লোকসভা নির্বাচন চলাকালীন আদালতে বিরাট বড় ধাক্কা খেল রাজ্য সরকার। সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকেও আরও কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বাতিল হলো 2016 SSCর গোটা প্যানেল। সোমবার SSC মামলা রায় ঘোষণা করে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। SSC মামলা আদালত 2016 SSC নিয়োগের পুরো প্যানেল বাতিল করে। 25,753 জনের নিয়োগ প্যানেল বাতিল হয়েছে। বাতিল প্যানেলের মধ্যে 22,000-এর বেশি কর্মরত। 2016 সালের প্যানেলে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশে গোটা প্যানেলই বাতিল করেছে আদালত। আদালতের নির্দেশে শুধু চাকরি নয়, বেতন ফেরত দিতে হবে অনেককে। কারা ফেরাবেন বেতন? প্যানেলে নাম না থাকার পরও যারা চাকরি পান, ওএমআর শিটে নম্বর জালিয়াতি করে যাদের চাকরি। প্রায় 5,000 জনকে টাকা ফেরাতে হবে। 12% সুদে টাকা ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। টাকা ফেরতের অঙ্ক এক একজনের ক্ষেত্রে প্রায় 40 লক্ষ। 42 দিনের মধ্যে এই টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করতে হবে জেলা শাসকদের। আদালতের নির্দেশে তদন্ত চালিয়ে যাবে CBI। বেআইনি চাকরি প্রাপকদের প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্তকারী সংস্থা। মানবিক কারণে ক্যান্সার আক্রান্ত সোমা দাস ছাড়া সবার নিয়োগপত্র বাতিল করেছে আদালত। কিভাবে সংবিধানের যে ইকুয়ালিটির রাইটকে রক্ষা করতে হয়, পরিচ্ছন্ন প্রশাসনকে কিভাবে ঘুম থেকে ভাঙাতে হয় এবং দুর্নীতিবাজ প্রশাসকদের মুখোশ খুলে দিতে হয়, তার উদাহরণ হচ্ছে আজকের এই রায়। অযোগ্যদের জন্য সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য মন্ত্রিসভা। হাইকোর্টের নির্দেশে অতিরিক্ত শূন্যপদ নিয়ে তদন্ত করবে CBI। প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে তদন্তকারী সংস্থা। টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল হয়ে গেছে, কোনোভাবে তাদের সেপারেট করা যাচ্ছে না যে কে টেন্টেড ক্যান্ডিডেট, কে নন টেন্টেড ক্যান্ডিডেট। তাই আদালত তৃতীয় অপশনটি বেছে নিয়েছে যে পুরো নিয়োগ প্রক্রিয়াটিকে বাতিল করেছেন, নতুন করে শুরু করবেন। চাকরি বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার, আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। চাকরি বাতিলের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাচ্ছে SSC। CBI যা তথ্য দিয়েছে এতে 5,000 মতন ছিল অভিযোগ। বাকি 19,000-এর ব্যাপারে তো আমাদেরও কোনো অভিযোগ নেই বা তদন্তকারী সংস্থারও কোনো অভিযোগ নেই। সুতরাং আমরা এই তথ্য নিয়েই সুপ্রিম কোর্টে যাব। SSC মামলায় প্রথমে হাইকোর্টে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দেন। ডিভিশন বেঞ্চেও সেই নির্দেশ বহাল থাকে। পরে মামলা যায় সুপ্রিম কোর্টে। সেখান থেকে মামলাগুলো হাইকোর্টে আবার ফেরত পাঠানো হয়। 3.5 মাসের মধ্যে শুনানি শেষে 2016 SSCর সমস্ত নিয়োগ বাতিল করল আদালত। শ্রাবন্তী সুমন, সিজারের রিপোর্ট, TV9 বাংলা। আরও একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। অবশেষে কার্যকরী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন ভাস্কর গুপ্ত। রাজ্যের প্রস্তাবিত নামেই শিলমোহর রাজ্যপালের। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সুমন, দুটো প্রশ্ন এই ভাস্কর বাবু সম্পর্কে আরেকটু জানতে চাইবো, নাম্বার 1। নাম্বার 2, এর আগে আমরা দেখেছি ভিসি নিয়োগকে কেন্দ্র করে রাজ্যপাল সংঘাত, এবার কি ছবিটা অন্যরকম? দেখো, তোমাকে পরিষ্কার করে বলি, এই অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে। সুপ্রিম কোর্ট বলেছিল কোনো বিশ্ববিদ্যালয়কে উপাচার্যহীন রাখা যাবে না। সেই প্রেক্ষিতেই কিন্তু রাজ্যের পাঠানো নাম থেকে ভাস্কর গুপ্তকে বেছে তাকে উপাচার্য নিয়োগ করেছেন আচার্য CB আনন্দ বোস। এটা কিন্তু একেবারেই একটা অন্তর্বর্তী নিয়োগ, আনটিল ফার্দার অর্ডার তিনি কাজ করে যাবেন প্রথমত। দ্বিতীয়ত তোমাকে বলি, ভাস্কর গুপ্ত কিন্তু এর আগে জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলেছেন এবং তিনি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন যে ডিপার্টমেন্ট রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার অধ্যাপক।
স্বাভাবিকভাবেই রাজ্য সরকার এবং রাজ্যপাল দুজনেই স্থিরাবস্থায় এসে এই নাম চিহ্নিত করেছেন এবং আচার্য এই নাম বেছে নিয়েছেন। তাই ব্রাত্য বসু টুইটারে এক্স হ্যান্ডেলে পোস্ট করে কিন্তু আচার্যকে শুভেচ্ছাও জানিয়েছেন। এই একটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অন্তত দুজন সমসিদ্ধান্তে এলেন। শুভজিৎ, ধন্যবাদ সুমন। এদিকে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় রাজ্যের 3 জেলায় 299 কোম্পানি বাহিনী থাকবে। দক্ষিণ দিনাজপুরে 73 কোম্পানি বাহিনী 73 কিউআরটি, দার্জিলিংয়ে 51 কোম্পানি বাহিনী 50 কিউআরটি, কালিম্পংয়ে 16 কোম্পানি বাহিনী 15 কিউআরটি, শিলিগুড়িতে 21 কোম্পানি বাহিনী ও 21 কিউআরটি, ইসলামপুরে 51 কোম্পানি বাহিনী ও 51 কিউআরটি, রায়গঞ্জে 60 কোম্পানি বাহিনী ও 60 কিউআরটি। যে লোকসভা কেন্দ্রগুলোতে ইতিমধ্যেই ভোট গ্রহণ হয়ে গেছে সেখানে 2 কোম্পানি বাহিনী থাকবে। স্ট্রংরুমের জন্য 1 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোট হয়ে যাওয়ার পরও এলাকায় হিংসা এড়াতে মোতায়েন থাকবে 1 কোম্পানি বাহিনী। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও মুর্শিদাবাদে 4 কোম্পানি বাহিনী থাকবে। সন্দেশখালীর দিকে নজর রাখতেই হচ্ছে। সন্দেশখালীতে ফের বিক্ষোভের আঁচ। পানীয় জলের দাবিতে বিক্ষোভ কর্ণখালীর মহিলাদের। গত 2 মাস ধরে বিকল এলাকার একমাত্র নলকূপ, বারবার সমস্যার কথা জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। প্রবল গরমে প্রায় আধ ঘন্টা হেঁটে জল আনতে হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি এলাকাবাসীর। আমাদের জলের কষ্ট, দিনের পর দিন আমরা জলের কষ্ট পাচ্ছি। আর এই রোদ্রু গরম, আমরা জল আনতে যেতে পারছি না অত দূরে। দরখাস্ত জমা দিয়েছি, উনি বলে দিচ্ছে যে হ্যাঁ হবে 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 সবই হবে। 50 বার জমা দেওয়া হয়ে গেল, তার বেশি ছাড়া কম না। এই 2 মাসের ভেতরে জল যদি এই রাস্তায় না যদি দেয় কোনো ভোট হবে না, কাউকে কোনো ভোট দেবো না।